তারপর তুলবো, সমস্যা নেই। চলো শুরু করি। আচ্ছা, তিনটা শব্দের সাথে আমাদের সবার প্রথমে এই জায়গায় পরিচিত হতে হবে। আমরা এই তিনটা শব্দ, উপরিপাতন দেখে ফেলছি, স্থির তরঙ্গ দেখে ফেলছি। এই তিনটে শব্দের সাথে পরিচিত হলে কম্পনের একটা আইডিয়া পাবো, কোন একটা জায়গায় কম্পনের একটা আইডিয়া পাবো। দেখো স্যার, আমরা চ্যাপ্টার 8-এও বস্তুর কম্পন নিয়ে কথাবার্তা বলছি, স্থিতিস্থাপক কম্পন, স্থিতিস্থাপক যেটা পড়ছিলাম। এখানে এরকম রিলেটেডই, এটা বেশিরভাগ বলতে পারো তরঙ্গের চেয়ে বেশি কম্পনের সাথে রিলেটেড শব্দগুলা। হ্যাঁ, তোমাদের তরঙ্গ চ্যাপ্টারে এসে এগুলাকে পরিচয় করাচ্ছে। একটা হইল মুক্ত কম্পন। স্থিতিস্থাপক বস্তুর কম্পন 3 রকম এরিয়াতে হইতে পারে। একটু স্টপ করো, তোমরা আবার পরে তুলিও। হ্যাঁ, আমি এক লাইনের কথাগুলো বুঝাই দিয়ে ফেলি, তারপর আবার তুলতে থাকতে পারবা। সো প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে মুক্ত কম্পন। বস্তু তুমি স্থিতিস্থাপক স্পন্দনে স্পন্দিত করতে দিছো, স্পন্দিত হতে দিছো, কিন্তু তার উপরে আর কোনো ধরনের কি করতেছো না, প্রভাব বিস্তার করতেছো না। যেমন আছে অনেকের ক্ষেত্রে কি, যে আমি একটা জায়গায় টাকা ইনভেস্ট করলাম আর কোনো কথাবার্তা বলবো না, এখন তুমি ইনভেস্ট করে ল্যাপটপ যা দিবে দাও, বিজনেস এরকমই হয়। তো এটা হচ্ছে ব্যাপার, হচ্ছে কি মুক্তভাবে তুমি ওকে ছেড়ে দিছো, স্বাভাবিকভাবে ওকে ব্যবসা করতে দিচ্ছ, তুমি তোমার পার্টনারকে বা তুমি যেখানে ইনভেস্ট করছো তাকে দিয়ে দিচ্ছ। সো এই ব্যাপারটা হচ্ছে তোমার মুক্ত কম্পন। কোন একটা বস্তুকে যখন স্থিতিস্থাপক কম্পন ইউজুয়ালি যেই কম্পনে চলতে থাকে সেটার নাম হচ্ছে মুক্ত কম্পন। সংজ্ঞা আকারে কি বলতেছে, যে কোনো আকার, গঠন বা আকৃতির বস্তুকে আন্দোলিত করলে তা একটি নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে কি করে কম্পিত, স্পন্দিত হয়, একে মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন বলে। তুমি স্প্রিংটাকে টেনে ছেড়ে দিছো, সেটা নিজের মতো করে একটা কম্পন রক্ষা করে চলে, সেই চলার ব্যাপারটাকে যখন আমরা দেখতেছি সেটাকে বলছে মুক্ত কম্পন। এবার আমরা করলাম কি, একটা স্থিতিস্থাপক বস্তু কম্পন অবস্থায় আছে, স্পন্দন অবস্থায় আছে, এমন বস্তুতে কন্টিনিউয়াস আরেকটা তালে তালে ফোর্স দিচ্ছি। এখানে কি হইল, আমার কম্পাঙ্ক আর বস্তুটার কম্পাঙ্ক কমপ্লিটলি ডিফারেন্ট। বুঝছো আমার কথা? আমার কম্পাঙ্ক আর বস্তুটার কম্পাঙ্ক কমপ্লিটলি কি ডিফারেন্ট। মনে করো তোমার মেয়েরা বেশিরভাগ পার্কে দেখা যায় কি, বান্ধবীরা দোলনায় দিয়ে দোল দিচ্ছে। প্রথমে বান্ধবী দোল খাচ্ছে আর দোল খাচ্ছে, একটা কম্পাঙ্ক আছে কি নাই? কথা বুঝো ভালো মতো করে, আছে একটা কম্পাঙ্ক আছে। পিছন থেকে বান্ধবী কি করছে, এটা যখন স্লো হয়ে আসছে এরকম করে করে দুল খাচ্ছে, আরাম পাচ্ছে না, মজা পাচ্ছে না, তো বান্ধবী কিছুক্ষণ পর পর একটা ধাক্কা দিচ্ছে। তার মানে প্রতি ধাক্কা মানে হচ্ছে একটা আলাদা কম্পাঙ্ক, রাইট? এটার কারণে প্রথমে দুলনা একটু এলোমেলো চললেও কিছুক্ষণ পরে দেখবে যে বান্ধবী যেভাবে ধাক্কা দিচ্ছে সেই ধাক্কার টাইমিং ধরে ধরেই কিন্তু কি হচ্ছে, দোলনাটা সামনে পিছে দুল খাচ্ছে বড় বড় ইয়েতে। বুঝছো ব্যাপারটা? তাহলে এটাকে বলা হচ্ছে পরবশ কম্পন। আরেকজনের বশীভূত বা আরেকজনের আরোপিত কম্পন এখানে চলে আসছে। মানে প্রথমে বস্তুর কম্পাঙ্ক থেকে ভিন্ন একটা কম্পাঙ্ক যদি তার উপরে আরোপ করা হয়, তাহলে প্রথমে সে একটু এলোমেলোভাবে চলবে, এরপরে তার ওই যে আরোপিত কম্পাঙ্কের সমান কম্পাঙ্ক নিয়ে কী করতে থাকে, দুল খাইতে থাকে। এই ঘটনাটাকে আমরা বলতেছি পরবশ কম্পন। এখানে এই কথাই বলছে, কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পনের কম্পাঙ্কের চেয়ে ভিন্নতর হলে বস্তুটি প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হয়, ঠিক না? বস্তুটি প্রথমে কি করবে, অনিয়মিতভাবে কম্পিত হয়, এরপরে পরে আরোপিত কম্পাঙ্কের কম্পনে কম্পিত হতে থাকে। এই ধরনের কম্পনকে পরবশ কম্পন বলে। আমি এক্স্যাক্টলি যেভাবে লিখেছি সেভাবে লিখবা এগুলা। বুঝছো ব্যাপারটা? তাহলে এটা কি বুঝতে পারছো? উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। তুমি তোমার বান্ধবীকে দোল খাওয়াচ্ছ দোলনার মধ্যে, ঠিক আছে, এই হলো ঘটনা। লাস্টে চলে আসছে অনুনাদ। আবার ছেলেটা কিছু মনে করিও না, ছেলেদেরকে নিয়ে উদাহরণ দিনে ছেলেটার দোলনায় দোল খাচ্ছে বলে সুন্দর দেখায় না, ঠিক আছে? ছেলেরা দোলনায় দোল খাচ্ছে বলে সুন্দর দেখায় না, বাচ্চা বয়সে, ঠিক আছে? অনুনাদ চলে আসে স্যার, কোনো বস্তু। আচ্ছা, অনুনাদ কি? অনুনাদকে বলা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কি বাচ্চারা, এটাকে বলা হয় স্পেশাল টাইপের পরবশ কম্পন। স্পেশাল টাইপ অফ পরবশ, ঠিক আছে? এটা একটা স্পেশাল টাইপ অফ পরবশ। কিরকম স্যার? আগে পরবশে কি ছিল, আরোপিত কম্পাঙ্ক বস্তুর কম্পাঙ্ক ভিন্ন ছিল, অনুনাতে হয়ে যাবে দুটো সেম। হ্যাঁ, তাহলে একটু আগে যে দোলনার মধ্যে কি হচ্ছে, তোমার বান্ধবী দোল দিচ্ছে আর তুমি পেছন থেকে ধাক্কা দিচ্ছ। এখন যদি তুমি ওর কম্পাঙ্কের সমান সমান কম্পাঙ্কে ধাক্কা দিতে থাকো, মানে ও আসছে ধাক্কা একটা লাগাই দিচ্ছ, ও আসছে ধাক্কা একটা লাগাই দিচ্ছ, তার মানে তখন দেখা যাবে কি তোমার
যে দুল নেয় দুল খাচ্ছে সে সর্বোচ্চ বিস্তার সহকারে কি করতে হবে, দুল খেতে থাকবে। অর্থাৎ কোনো একটা বস্তুর কম্পাঙ্ক, বস্তুর উপর আরোপিত কম্পাঙ্ক ওই বস্তুটার কম্পাঙ্কের সমান হয়ে গেলে বস্তুটি সর্বোচ্চ বিস্তার সহকারে দুলতে থাকে। তো এই অবস্থাটাকে আমরা বলছি অনুনাদ। তাহলে অন্যান্য পরবশ কম্পনে বিস্তারটা সর্বোচ্চ হতে পারে না, কম বেশি হবে। মনে করো যে কি কম্পাঙ্কটা আরোপিত কম্পাঙ্ক বস্তু কম্পাঙ্কের চেয়ে বড়ও হতে পারে, ছোটও হতে পারে। এটাকে যদি আমরা গ্রাফে আঁকি, একটু রাখো, হোল্ড করো, আমরা যদি এটাকে গ্রাফে আঁকি বাচ্চারা এরকম দেখায়, এদিকে ধরো আমাদের কি, এদিকে ধরো যে আমাদের আরোপিত কম্পাঙ্ক স্যার, আরোপিত কম্পাঙ্ক, আর এই পাশে হচ্ছে তোমার কি বিস্তার। এরকম একটা গ্রাফ পাওয়া যায়, এটা নর্মাল কার্ভ বলা হয় এটাকে। এই পজিশনটা কি, এই পজিশনটা হচ্ছে কি এটা, আচ্ছা আরোপিত কম্পাঙ্ক আমরা এইভাবে লিখি, এটা আমাদের কত হয়ে গেছে, অবজেক্টের কম্পাঙ্কের সমান হয়ে গেছে। আর এখানে আমার কি স্যার, এখানে আমাদের হচ্ছে কি কম্পাঙ্ক ইজ লেস দেন আমার কি অবজেক্টের কম্পাঙ্ক। এখানে কি স্যার কম্পাঙ্ক ইজ গ্রেটার দেন আমাদের কি অবজেক্টের কম্পাঙ্ক। দেখো বিস্তার আবার কমতেছে, বিস্তার ধীরে ধীরে বাড়ছে, বিস্তার ধীরে ধীরে কমতেছে। এটা আবার প্রথম থেকে বলবো। এখানে আমি গ্রাফের এই বরাবর কি লিখছি, আরোপিত কম্পাঙ্ক নিছি স্যার, এই বরাবর কি নিছি, আরোপিত কম্পাঙ্ক নিছি। আর গ্রাফের এই জায়গায় আমরা কি করছি স্যার, এই জায়গায় বিস্তার নিছি, বিস্তার মানে বুঝো তো, হ্যাঁ বিস্তার নিছি। তো আরোপিত কম্পাঙ্ক যত বেশি পরিমাণে বাড়তে থাকবে শুরুর দিকে, তত বেশি বিস্তার হতে থাকবে, এবং হতে হতে একটা সময় যখন অবজেক্টের কম্পাঙ্কের সমান হয়ে গেছে তাহলে সর্বোচ্চ বিস্তার হয়ে যাবে। এরপরে আরোপিত কম্পাঙ্ক যদি আরও বেশি হতে যায়, বস্তুর কম্পাঙ্কের চেয়ে বেশি হতে যায়, তারপর আস্তে ধীরে ধীরে কমতে থাকে। তার মানে একটা বস্তুর উপরে কম্পাঙ্ক আরোপ করার সময় সেটা একটা কন্ডিশনে সর্বোচ্চ বিস্তার পায়, সেটা কি, যখন সমান সমান হয়ে যায়। আর ওইটাকে আমরা কি বলতেছি, অনুনাদ বলতেছি। এই সবগুলো পরবশ কম্পন, এখানের মধ্যে শুধু মাঝখানের যে কন্ডিশন সেটাকে আমরা কি বলতেছি, গ্রাফের এই লাইনে কি আছে, আরোপিত কম্পনের কম্পাঙ্ক, আর এই লাইনে কি আছে, বিস্তার আছে, বিস্তার আছে, কম্পনের বিস্তার আছে, বুঝছো? ঠিক আছে, তো এটাও আঁকবা তোমরা ছট করে, আর বাকি যতটুকু আছে একটু ছট করে তুলে ফেলো। বলছি হ্যাঁ, এখানে একটা কথা আমি বলছি, একটু দেখো স্যার, এখানে এফ হচ্ছে তোমার বস্তুর স্বাভাবিক তরঙ্গ, বস্তুর এটা হচ্ছে স্যার স্বাভাবিক। তাহলে স্যার আমি একটু ভুল বলছি, বস্তুর স্বাভাবিক তরঙ্গ, আর এফ নট হচ্ছে তোমার কি আরোপিত তরঙ্গ, সরি তরঙ্গ বলতেছি কম্পাঙ্ক। এইভাবে দিছে বইতে, একটু কনফিউজিং এটা, এটা একটু মাথায় রাখবা, আরোপিত কম্পাঙ্ক। ঠিক আছে, স্বাভাবিক কম্পাঙ্কের সঙ্গে আমরা বিস্তারের ইয়েটা করছি। স্বাভাবিক কম্পাঙ্ক যত বাড়তে 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 আরোপিত কম্পাঙ্ক সমান সমানে হয়ে যাচ্ছে, তখন এমন হচ্ছে। এইটা তোমাদের ইসাক স্যারের বইতে এই গ্রাফটা দেওয়া আছে। আচ্ছা, এই গ্রাফের বিস্তারটাকে আমি আরও বাড়াতে যাচ্ছি, এই কন্ডিশন বাদ দিয়ে বাড়াতে যাচ্ছি বা কমাইতে যাচ্ছি। বাড়ানোর সুযোগ নেই স্যার, কমানোর সুযোগ আছে। কেমনে কমাইতে পারবো জানো স্যার, ড্যাম্পিং করে। স্যার বলতে পারো হোয়াট ইজ ড্যাম্পিং? ধরো তুমি একটা স্প্রিংকে কাঁপতে দিচ্ছ, স্প্রিং সামনে পেছে কাঁপতেছে। বাচ্চারা শোনো, একটু লেখা বন্ধ করে শোনো। স্প্রিংকে তুমি কাঁপতে দিচ্ছ, সামনে একবার কাঁপতেছে। পানির নিচে নিয়ে কাঁপতে দিলে পানির সান্দ্রতা পড়ছি না আমরা, সান্দ্রতার কারণে একটা বাধা পাবে না? আচ্ছা, বাতাসের কারণে একটা সেম বাধা হচ্ছে না? আচ্ছা, তুমি যদি একটু হালকা সমুদ্রের লবণ নোনা ঘন পানিতে দাও, আরও একটু ড্যাম্পিং বেশি হবে না স্যার? এই ব্যাপারটা, এই বাধাটাকে আমরা বলি ড্যাম্পিং। কোনো একটা অসিলেশন, কোনো একটা স্পন্দনকে যখন আমরা মাধ্যমের ঘনত্বের ইয়ার কারণে বাধা হিসেবে পরিলক্ষিত করি, বাধা দিয়েই তখন এটাকে স্পন্দন হতে দিই, এই ঘটনাটাকে বলা হয় ড্যাম্পিং। যত ড্যাম্পিং করবা বিস্তার তত কি হয়ে আসবে, ছোট হয়ে আসবে। তো তোমাদের বইতে দেখো স্যার, এই ড্যাম্পিংয়ের গ্রাফটা কি করছে, যত নিচে এই নর্মাল কাটটা তত নিচের দিকে নামছে, দেখছো? এখানে ড্যাম্পিংয়ের ইয়ে লিখছে অবমন্দন। কি বলছে? অবমন্দন। ড্যাম্পিং শব্দের বাংলা তোমরা ইংলিশটা মনে রাখবা, ড্যাম্পিং বাংলাটাও মনে রাখবা। অবমন্দন যত বেশি হবে বিস্তার আরও কমতে স্বাভাবিক বিষয়। পানিতে দিলে বিস্তারটা কমে আসবে,
যেটা বাতাসে হচ্ছে সেটা পানিতে কমে আসবে, শূন্য স্তরে সবচেয়ে বেশি বিস্তার, আস্তে আস্তে এই গ্রাফটা নিচে নেমে আসবে। এটা হচ্ছে মোটামুটি বিষয়। স্যার তোমাদের গ্রাফ তুলো হয়ে গেলে আমরা চট করে চলে যাব স্যার শব্দের তীব্রতায়, শব্দের তীব্রতা ও তীব্রতার লেভেল, শব্দের তীব্রতা ও তীব্রতার লেভেল। বাচ্চারা আমরা কি করলাম স্যার, শব্দের তীব্রতা এবং তীব্রতার লেভেল, এটা হয়ে গেছে হোপফুলি। হেডিং দিব স্যার, হ্যাঁ, শব্দের তীব্রতা ও তীব্রতার লেভেল। ওকে স্যার, আসো প্রথমে আসে তীব্রতা। স্যার একটা ছোট্ট ইয়া দিয়ে শুরু করব, বাচ্চাদের একটা বোকামির কারণে বাচ্চারা কিন্তু পারা জিনিস আনসার করে আসতে পারে না। 2019 সাল বুয়েটের রিটেন পরীক্ষায় প্রশ্ন আসছে কি জানো? প্রশ্ন আসছে, বাচ্চারা আমাকে বের হয়ে বলে, আমি তো ওইখান থেকে পড়ানো শুরু করছি, ওরা বের হয়ে আমাকে বলে, আমার এক জুনিয়র কিন্তু আমাদের পরীক্ষার পরের পরীক্ষাটা, বের হয়ে আমাকে এসে বলে, স্যার আমাদেরকে ইয়া বের করতে দিচ্ছে, কি শক্তি তরঙ্গে শক্তি বের করতে বলছে স্যার, শব্দ তরঙ্গে শক্তি বের করতে বলছে। শক্তি তো স্যার কোনো সূত্রে পড়ার নাই। কি বলো তোমরা, শক্তি বের করতে বলছে? আমি ভাবছি কোনো অ্যাডভান্স উপরে ক্লাসে পড়া দিয়ে ফেলছে কিনা, তখনও তো ভাই আমি মাত্র বইটা ফার্স্ট ইয়ার, তখন আমার কাছে মনে হচ্ছে মনে উপরের লেভেলের শক্তি কিছু আছে মনে হয়, স্যারেরা মনে ভুলে এরকম দিয়ে দেয় বইটা, এরকম মাঝে দিয়ে দেয়, এরকম কিছু দিচ্ছে কিনা, কিন্তু মনে ডাকতেছিল না। আসলে ওদেরকে জিজ্ঞেস করে তীব্রতা কি দিচ্ছে তোমাদের এখানে, বলে না স্যার তীব্রতাটা বুঝতাম। পরের প্রশ্ন পাইছি, কারণ বইটার হচ্ছে কি অনলাইনের মধ্যে পরের বছর 20 ব্যাচ যখন পরীক্ষা দিবে তখন কিন্তু 19 ব্যাচের প্রশ্ন বইটার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ডাউনলোড করে দেখছি কি জানো কি লেখা আছে, বলছে তরঙ্গটির শব্দ তরঙ্গটির প্রতি মিটার স্কোয়ার প্রতি সেকেন্ডে প্রতি মিটার স্কোয়ারের মতো দিয়ে প্রবাহিত শক্তির পরিমাণ, এটা হচ্ছে তীব্রতা সংজ্ঞা থেকে আসছে। সংজ্ঞাটাই যেন পড়ালে দেখছো অঙ্কের মধ্যে সংজ্ঞার কে লাগতেছে, বুঝছো? তাহলে তীব্রতার সংজ্ঞা জিনিসটা কি, তীব্রতার সূত্রগুলা কি একটু আগে আমরা দেখে ফেলি। তীব্রতা মানে হচ্ছে, শোনো আমি তোমাদেরকে তরঙ্গমুখের কথা বলছিলাম মনে আছে? তরঙ্গমুখ মানে কি আমার মুখ না, তরঙ্গমুখ মানে কি আমি শব্দটা কথা বলতেছি শব্দ উৎস থেকে, এটা একটা গোলক আকারে চারিদিকে ছড়াই যাচ্ছে না স্যার, রাইট? আচ্ছা আমার এই পাশ থেকে এই যে এদিকে থাকা আমার পাশে দাঁড়ায় থাকা একটা ব্যক্তি যদি থাকতো এখানের মধ্যে, সে সবচেয়ে ছোট গোলকে আছে না স্যার, সবচেয়ে ছোট গোলকে তরঙ্গমুখটা সে পাইছে না স্যার? ওকে, তার ক্ষেত্রে তীব্রতাটা বেশি হবে। আর তুমি যত দূরে চলে যাবে তুমি তত বড়গুলোকে চলে যাবা, বড়গুলোকের অংশ থেকে তুমি শব্দটা শুনতেছ হবে, তুমি তত কম তীব্রতা শুনবা। কেন? কারণ তীব্রতা হচ্ছে শব্দ প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ পাস করতেছে একক সময়ে। একক সময়ে মানে 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার স্কোয়ারের মধ্য দিয়ে, ভুল বলে ফেলছি, মিটার পার সেকেন্ড, মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ পাস করতেছে এই শব্দটা, সেটাই হচ্ছে কি পরিমাণ এনার্জি মানে শক্তি পাস করতেছে আর কি শব্দটার, সেটাই বোঝাচ্ছে। দেখো যখন আমার গোলকটা ছোট ছিল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4 পাইর স্কোয়ার। আরটা ছোট, ক্ষেত্রফল ছোট না স্যার? ক্ষেত্রফল ছোট, তাহলে ছোট ডিস্টেন্সে যে আছে সে ছোট ক্ষেত্রফলে আছে। তাহলে এখন ক্ষেত্রফলে মানে শক্তির যে ডেন্সিটি সেটা বেশি হবে না স্যার? বেশি হবে কি না? কারণ ক্ষেত্রফল ছোট, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে শক্তিটা কম হবে না বেশি হবে? বেশি হবে প্রতি একক ক্ষেত্রফলে। যত দূরে যাব স্ফিয়ারটা বড় হতে থাকবে, ক্ষেত্রফল বাড়বে, ক্ষেত্রফল বেড়ে গেলে শব্দের ওই পাস করার ডেন্সিটিটা কমে আসবে, এনার্জির পরিমাণটা কমে আসবে। কম এনার্জি গিয়ে তোমার এখানে কানের মধ্যে হিট করলে একটু আস্তে আস্তে হিট করবে না, তুমি আস্তে আস্তে শুনবা না, আর কাছে যে থাকবে সে অনেক জোরে জোরে শুনবে, রাইট? সো এই আস্তে আস্তে আর জোরে জোরে শোনা এই দুইটার মধ্যে পার্থক্যটা হয়ে যায় কিসের উপরে? তীব্রতার উপরে, ঠিক আছে? এই তীব্রতার উপরে। আচ্ছা শোনার ব্যাপারটা না স্যার, ব্যাপারটা হচ্ছে কি আসলে কতটুকু তীব্র এটা, বুঝছো?
শোনার ব্যাপারটা বললে একটা কথা আছে, শ্রবণের ক্ষেত্রে এক একজনের এক এক রকম এক্সপিরিয়েন্স হতে পারে। স্যার আমাদের অনুভূতি অন্যরকম, কারো একটু বেশি কারো একটু কম, এইটার কথা মনে রাখবেন। আমাদের মানুষের প্রত্যেকটা মানুষের অনুভূতি ভিন্ন রকম, কারো একটু বেশি কারো একটু কম। ঠিক আছে, আজকে শীত লাগতেছে, দুইজনে শীতে গুটি সিঁড়ি দিয়ে বসে আছে, আর দুজন বলে স্যার পারলে আর বেশি ঠান্ডা করে দেন রুম। এটা হচ্ছে কি, দেখো তাপের অনুভূতি, শব্দ শোনার অনুভূতি, এটাও কিন্তু কি হইতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। সেটাকে যদি তোমরা তীব্রতা ভেবে ভুল করো তাহলে কিন্তু স্যার হবে না, এটাকে তীব্রতা বলা যাবে না। এটা কেন বলতেছি কি জানো স্যার, এখানে তোমাদের বইতে এই রিলেটেড একটা ইয়ে আছে, এটার নাম বলছে শব্দ উচ্চতা। শব্দ উচ্চতা, একজন বলে যে এই তুমি এত জোরে কথা বলো কেন, আর যে বলে যে একটু জোরে বলো না, তোমার তো কথা শোনা যাচ্ছে না। হইতেই পারে, একই মানুষ, ঠিক আছে, তো একই মানুষ, কিন্তু আমার ক্ষেত্রে সবাররা একই। স্যার আপনি অনেক জোরে কথা বলেন, হ্যাঁ সবাররা একই, আমি জানি তো এটা। তো এই ব্যাপারটা হচ্ছে কি শব্দ উচ্চতা, হ্যাঁ এটা হচ্ছে অনুভূতি রিলেটেড। নিউমেরিক্যাল ম্যাথের সাথে বুঝে পারবা না, নিউমেরিক্যাল ম্যাথের সাথে রিলেটেড যেটা সেটার নাম কি, শব্দের তীব্রতা। আর এটা সংজ্ঞাটা কি স্যার, এটা সংজ্ঞা হচ্ছে প্রতি একক সময়। সংজ্ঞাটা লিখে ফেলো স্যার তোমরা, আমি বলি ফেলি, সংজ্ঞাটা লিখে ফেলো, চট জলদি সংজ্ঞাটা লিখে ফেলো। শব্দ সঞ্চালনের পথে, শব্দ সঞ্চালনের পথে, শব্দ সঞ্চালনের পথে, সঞ্চালন, শব্দ সঞ্চালনের পথে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রতি একক সেকেন্ডে, প্রতি একক সময়ে, প্রতি একক সময়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রতি একক সময়ে, লম্বভাবে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি, শব্দ শক্তি লিখো, যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয়, যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে ওই শব্দের তীব্রতা বলে, তাকে ওই শব্দের তীব্রতা বলে। বুঝতে পারছো স্যার? একেবারে অ্যাজ ইউজুয়াল, একদম সহজ কথা। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে কি তোমার তীব্রতা। তোমাদেরকে কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কিন্তু সলভ বলে ফেলছে অলরেডি এখানের মধ্যে। তোমাদেরকে বলবে শব্দের তীব্রতা ও শব্দ উচ্চতার মধ্যে পার্থক্য লিখো। বলবা কি শব্দের তীব্রতা, সংজ্ঞাটা লিখে ফেলবা। আর শব্দ উচ্চতা হচ্ছে একটা অনুভূতি। শব্দ উচ্চতা কি? একটু অনুভূতি। একই শব্দকে কেউ একটু উচ্চ শুনতে পারে, একটু কেউ কম শব্দ উচ্চ তার দিক দিয়ে কম একটু শুনতে পারে। এটা অনুভূতির সাথে রিলেটেড, ম্যাথমেটিক্যাল কোনো নিউমেরিক্যাল ভ্যালুর সাথে রিলেটেড না। বইয়ের সাথে একটু তুলনা করে দেখে ফেলবা। আমি তো বুঝাই দিয়েছি তোমাদেরকে, বইয়ের মধ্যে শব্দ উচ্চতা নিয়ে কী বলছে একটু দেখবা, তরঙ্গ তীব্রতা নিয়ে কী বলছে একটু দেখবা। বুঝছো স্যার? হ্যাঁ, বেসিক কাহিনিটা হচ্ছে আমি বুঝাই ফেলছি। এখানে অবশ্যই সংজ্ঞা দিয়ে বলবা। কেমন স্যার? এখন তীব্রতা, তীব্রতা মানে কি বলছে? প্রতি একক সময় ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি যাচ্ছে সেটা না স্যার? তো এটাকে আমরা সূত্রে লিখতে যাই, I ইকুয়াল টু কী হবে স্যার? শক্তি প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে। হ্যাঁ কি না স্যার? এভাবে বলা যাবে? শক্তি প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে, প্রতি যেটা দিয়ে করছি সেটা দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়, ঠিক না? অকিক নিয়মে। এই ক্ষেত্রফলের জন্য শক্তি যদি ই হয় তাহলে একক ক্ষেত্রফলের জন্য কি হবে? ই বাই এ হবে না? আচ্ছা, একক সময়ে যদি সেটা ই বাই এ হয় তাহলে টি সময়ে যদি এটা ই বাই এ হয়, একক সময় কি হবে? ই বাই এ আবার টি দিয়ে ভাগ।
বুঝতে স্যার আমার? তো যে বললাম একক টি সময়ে একক ক্ষেত্রফলের শক্তি যদি E/A হয়, এক একক সময় E/A ডিভাইডেড বাই টি হবে, আরেকটা টি দিয়ে ভাগ করলে আলটিমেটলি সেটা কি হয়ে যাবে, E/A ইন্টু টি হয়ে যায়। E/A কে যখন টি দিয়ে ভাগ করবা সেটা চলে আসবে এটা, বুঝেছ? ওকে ওকে। এখন বাচ্চারা তাহলে এইটাকে আরেকটু স্যার গুছাই লেখা যায়, শক্তিকে যদি সময় দিয়ে ভাগ করি আমরা কি পাই, ক্ষমতা পাই না? প্রতি একক সময়ে শক্তির পরিবর্তন মানে কি, ক্ষমতা না? প্রতি একক সময়ে কৃত কাজ কিংবা শক্তির পরিবর্তন, মানে ওই ক্ষেত্রফলটা, একটা ক্ষেত্রফলটাকে একটা কি চিন্তা করি, একটা ছোট্ট একটা কাগজ, একটা এর মধ্যে চিন্তা করি, এর মধ্যে দিয়ে শক্তি পাস করতেছে, তাহলে এর মধ্যে শক্তির পরিবর্তন কতটুকু হচ্ছে, এই পরিমাণ পরিবর্তন হচ্ছে না স্যার? তাহলে এটা টি সময় হচ্ছে না স্যার? তাহলে এটা ইকে টি দিয়ে ভাগ করলে আমরা কি পাই স্যার, ক্ষমতা। তাহলে ক্ষমতা ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আর শব্দের ক্ষেত্রে সেটা কি হয়, শব্দের তরঙ্গমুখ আমরা জানি স্যার কীরকম বাচ্চারা, শব্দের তরঙ্গমুখ কীরকম বলছি, গোলক আকৃতির, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয় 4πr²। তাহলে এটা হচ্ছে শব্দের তীব্রতা, এটা হচ্ছে শব্দের তীব্রতা। সূত্র একটা হয়ে গেছে স্যার আমাদের। শব্দের তীব্রতা কি পাইছি, এটা পেয়ে গেলাম স্যার আমার। এবং এগুলো কিন্তু আমাদের লাগবে, এগুলো কিন্তু আমাদের লাগবে স্যার। শব্দের ক্ষমতা অবশ্যই, প্রিমারি শব্দের ক্ষমতা ডিভাইডেড বাই ক্ষেত্রফল, শব্দের ক্ষমতা ডিভাইডেড বাই ক্ষেত্রফল, এটা দিয়ে করে চটচট আমরা আনসার করে ফেলতে পারবো। এ বলা পান হয়েছে স্যার, দ্রুত করতে হবে স্যার, আমাদের হাতে সময় খুবই কম স্যার। আমরা এটা করছি, এটা করার পরে আমরা একটু স্যার পরের ইয়াতে চলে যাই, তীব্রতা। এই পরের ইয়াতে না, এখানে লিখে ফেলে স্যার। তীব্রতাটা মানে কি, আসলে শক্তি বলতেছি না। আচ্ছা, শব্দ কোন ধরনের শক্তি হবে, এটাকে আমরা শব্দ শক্তি বলতেছি, কিন্তু শব্দকে আমরা বলি যান্ত্রিক তরঙ্গ। ইভেনচুয়ালি অন্যভাবে চিন্তা করতে গেলে এটা একটা যান্ত্রিক শক্তি। আর শব্দ যেহেতু সামনে এগিয়ে যায়, তাহলে এটার একটা কী থাকবে, গতিশক্তি পাবে। আলটিমেটলি শব্দ তরঙ্গের যদি গতিশক্তি আমরা বের করি, ওইখান থেকে ক্যালকুলেট করে নিয়ে আসলে, বইতে প্রমাণটা আছে, ক্যালকুলেট করে নিয়ে আসলে ইন্টেন্সিটির আমরা আরেকটা সূত্র পাই, সেটা হচ্ছে, মনে রাখো তোমরা মুখে বলো 2π², আমার সাথে সাথে বলো 2π² f² a² ρ v। এটা একেবারে এভাবে ঠাড়া মুখস্থ করে ফেলবা, 2π² f² a² ρ v, 2π² f² a² ρ v। আচ্ছা, এখানে কোনটা কি কি, 2কেও তোমরা চেনো, পাইকেও তোমরা চেনো, রাইট? এগুলা কনস্ট্যান্ট। এফ কি, কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক বলো বা মাধ্যমের কণার কম্পাঙ্ক, সেম না স্যার? সো এগুলো হচ্ছে তোমার কম্পাঙ্ক। তারপরে এ কি স্যার, বিস্তার, কণার বিস্তার। হ্যাঁ, ক্যাপিটাল এখানে স্মল এ দিয়ে প্রকাশ করছে, কোনো সমস্যা নেই। এক জায়গায় এরকম করে প্রকাশ করছে, কোনো সমস্যা নেই, বুঝছো? হ্যাঁ, এইটাকে তোমরা বিস্তার হিসাবে মনে রাখবা, এখানের মধ্যে একটু মেনশন করে দিবা আর কি, প্রতিবারে কোন জায়গায় করছো মেনশন করে দিবা, লাগলে ক্যাপিটাল এই দিয়ে করো, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, ফিজিক্সে এখন একটু এই প্র্যাকটিসগুলো করতে হবে, এক জায়গায় এরকম করে করবো। হ্যাঁ, লিখে দিবা। হ্যাঁ, পরীক্ষাতে করতে হবে না, পরীক্ষাতে স্যার বুঝবে,
তোমার নিজের জন্য মেনশন করে রাখবা। আর রোটা কি স্যার? ঘনত্ব, মাধ্যমের ঘনত্ব। লাস্টের দুইটা কোয়ালিটি কিন্তু মাধ্যমের স্যার, লাস্টের দুইটা কোয়ালিটি হচ্ছে তোমার কি? মাধ্যমের। একটা হচ্ছে তোমার কি? ঘনত্ব, আর একটা হচ্ছে তোমার কি? মাধ্যমের বেগ। মাধ্যমের বেগ, হ্যাঁ মাধ্যম শব্দের বেগ আর কি, মাধ্যমের বেগই তো বলি আমরা এটা। শব্দ বায়ু মাধ্যমের বেগ, পানি মাধ্যমের বেগ শব্দের জন্য এটা মনে করে বলি না? হ্যাঁ বায়ু মাধ্যমের দুইটাই একই মাধ্যম হলে ফিক্সড, একই তাপমাত্রা একই মাধ্যমে ফিক্সড। আবার তাপমাত্রা বদলে দিলে মাধ্যমের ঘনত্ব বদলে যাবে, বেগও কিন্তু বদলে যাবে। বুঝছো নাকি বুঝছো নাই? তাহলে এই একটা সূত্র, 2π² f² a² রো বি, 2π² f² a² রো বি, মুখস্থ করে ফেলবা। তাহলে আমাদের তীব্রতা নিয়ে এই দুটো শব্দ হয়, এই দুটো সূত্র হয়। ডিরেক্ট প্রবলেম আমি করাচ্ছি না, দরকার আছে স্যার? ডিরেক্ট আমি প্রবলেম করাচ্ছি না, কিন্তু এখানে একটা প্রবলেম আসে স্যার। তোমাকে প্রবলেমটা কীরকম বলবে জানো? আমি সৃজনশীল আসবে না থেকে করাচ্ছি না, MCQতে হয়তো আসতে পারে। তোমাকে বললো যে 5 মিটার দূরে একটা ব্যক্তি দাঁড়ায় আছে, মাইক থেকে 5 মিটার দূরে একটা ব্যক্তি দাঁড়ায় আছে, মাইকের ক্ষমতা তোমাকে দেওয়া আছে, মাইকের ক্ষমতা তোমাকে দিয়ে দিছে, 5 মিটার দূরে দাঁড়ায় আছে, শব্দের তীব্রতা কত? ওই জায়গায় লোকটির অবস্থান, শব্দের তীব্রতা কত? তাহলে তোমরা কি করবা? মাইকের ক্ষমতা এখানে বসাই দিবা, লোকটার দূরত্বটা কোথায় বসাবা? আর এর জায়গায় বসাবা, আর এর জায়গায় বসাবা। আর কি এখানে? আর হইল ওই যে দূরত্ব থেকে তরঙ্গমুখের আমরা কি পেয়ে যাচ্ছি? ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। দূরত্বটাই তো তরঙ্গমুখের ব্যাসার্ধ, ঠিক কি না? দূরত্বটা তরঙ্গমুখের ব্যাসার্ধ, এটা বসাই দিবা, তাহলে অটোমেটিক তুমি তীব্রতা পেয়ে যাবা। তাহলে যত দূরে যাবে তত তীব্রতা কমতে থাকবে। বুঝছো ব্যাপারটা? আর এখানে কিন্তু তোমার তো সবগুলো বলে দেওয়া আছে। এটা সব বইটা যে সময় আসছিল সে সময় একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দিয়ে দিছিল, আর বাকি ইনফরমেশনগুলো দিয়ে দিছিল। অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে তুমি কম্পাঙ্ক বিস্তারগুলো এক্সট্রাক্ট করতে পারো না, তরঙ্গের বেগ এক্সট্রাক্ট করতে পারো না, পারো কি না? তরঙ্গের বেগ হলে ভিতরে আছে তো 2π/λ vt - x আছে না, ভিও এখানে আছে, সব কিন্তু এখানে আছে। শুধু রোটা তোমাকে কি করে দিবে? বলে দিবে আলাদা করে, রোটা আলাদা করে বলে দিবে, এভাবে কিন্তু আসতে পারে। ওইখান থেকে ডাটা এক্সট্রাকশন আমি দেখাই, স্যার দেখানোর দরকার আছে না। আর ডিরেক্ট ডাটা বলে দিলে তো তাহলে তো আরো মার হাবা, তোমরা সরাসরি সূত্র বসে অঙ্ক করে ফেলতে পারবে না? পারবা। তাহলে এখানে ইন্টেন্সিটি আমার আর কিছু পড়ানোর দরকার আছে? নাই স্যার, অঙ্ক করাচ্ছি না। তরঙ্গ তত্ত্ব সহজ কিছু না বলি, তরঙ্গ তত্ত্বের অঙ্ক বেশি দেখাতে হয় না, যা যা দেখানো দেখাই ফেলছে অনেক। এখন চলে আসো তীব্রতার লেভেল। তীব্রতার লেভেল, আচ্ছা তীব্রতার একক তাহলে কি হবে? আচ্ছা এখানে ছোট করে একটা একক লিখে ফেলো তো, একক। এখান থেকে দেখে কি মনে হয়? ক্ষমতা মানে কি? ওয়াট। ক্ষমতা মানে কি? ওয়াট। আর ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার। ক্ষমতাকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়াট পার মিটার স্কোয়ার পাবো। তাহলে তীব্রতার একক কি? ওয়াট পার মিটার স্কোয়ার। তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। ওয়াট পার মিটার স্কোয়ার। বুঝছো? আচ্ছা এখন আসো স্যার তীব্রতার লেভেলে। তীব্রতার লেভেল জিনিসটা কি স্যার? তীব্রতা দিয়ে যদি আমরা অঙ্কটা করতে চাই, অনেক সময় আমরা বলি না স্যার ওই তীব্রতাটা আমাকে শুনতে খারাপ লাগবে না ভালো লাগবে? বিরক্ত লাগবে, কানের ক্ষতি হবে। এখন তোমাকে সেটা আমি তুলনা করে বলতে গেলে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো তখন মানে ফিজিসিস্টরা চিন্তা করলেন যে আমরা একটা প্রমাণ তীব্রতা স্থাপন করি। তো ওরা বললো যে প্রমাণ তীব্রতা নামে একটা ছোট্ট করে একটা জিনিস লিখো স্যার, প্রমাণ তীব্রতা। ওরা সেটা করছে কি, 100 হার্টজ কম্পাঙ্কে প্রমাণ তীব্রতা হচ্ছে 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। 100 হার্টজ কম্পাঙ্কে কত পাইলো? 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। বুঝছো? 100 হার্টজ কম্পাঙ্কে ওয়াট পার মিটার, এইটাই আমার লাগবে। এখন তীব্রতাটাই আমার লাগতেছে। আমরা করছি কি জানো স্যার? এরপরে যতগুলো তীব্রতা আসবে তাকে আমরা এটা দিয়ে ভাগ করব। তারপর তুলনা থেকে বলতে পারবো না যে প্রমাণ তীব্রতার কত গুণ আছে, সেটা থেকে আমরা কিন্তু বলে দিতে পারি। স্যার এখন সমস্যা কোন জায়গায় হয় জানো?
একটু বুঝো, লিখালিখি বন্ধ করে লিখতে পারবা স্যার, সময় পাবা, আমি একটু বুঝাই দিই জিনিসটাকে। তীব্রতার লেভেলটা কীভাবে আসছে, বা ম্যাথে ফিজিক্সে এগুলো কীভাবে হিসাব করা হয়, ম্যাথামেটিক্যাল এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু বলতে হবে। ভূমিকম্পের ক্ষেত্রে আমরা সেম ধরনের কাজ করি। হ্যাঁ, তো মাত্রা যখন যে মাত্রা ভূমিকম্পের যে মাত্রাটা হিসাব করে সেক্ষেত্রে সেম ধরনের কাজ করি। এখানে দেখো প্রমাণ একটা কি আছে, তীব্রতা আছে। এই প্রমাণ তীব্রতার সাথে তুলনা করে দেখলাম যে একজনের তীব্রতা হয়ে গেল 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার। এটার আমরা ভাগ দিলাম কি দিয়ে, প্রমাণটা দিয়ে ভাগ দিলাম স্যার। তাহলে এটা কত আসছে, 10⁻, কত আসছে 10⁻12 থেকে গেল 9 চলে আসছে। তো এরকম এক একবারে স্যার এক এক রকম চলে আসে। এগুলা ভাগ করছি যে একটা বস্তুর তীব্রতা দেওয়া আছে 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার, সেটাকে আমরা প্রমাণ দিয়ে ভাগ করছি। তাহলে এটা কত পাইছি, 10⁻9 পাইছি, 10⁻9 পাইছি। তুমি তাহলে এটা দিয়েও বলতে পারো যে তীব্রতাটা কেমন হবে, কী বিষয়ে হবে। কিন্তু এখানে 10⁻9 মানে বুঝতেছ অনেক বেশি, 9 একটা 0, এই অনেক বেশি সংখ্যাগুলোকে সূচকীয় আকারে অনেক বেশি সংখ্যাগুলোকে একটু কম করে একটু ম্যানেজেবল জায়গায় এনে প্রকাশ করার ব্যাপারটার জন্য আমরা কি নিয়ে আসি জানো, লগ নিয়ে আসি। কি নিয়ে আসি, লগারিদম নিয়ে আসি। লগারিদম নিয়ে আসি, গলা ভেঙে গেছে তো স্যার এই জন্য লগারিদম নিয়ে আসি স্যার আমরা এখানের মধ্যে। তা ওরা করছে কি, তাইলে একটা কাজ করব, এই প্রমাণ তীব্রতাটাকে আমরা বলতেছি I0, আর বস্তুর তীব্রতাটাকে বলতেছি I। এটা হচ্ছে I, এটা হচ্ছে I0। তাইলে বলতেছে লেভেল যে জিনিসটা আছে, লেভেল মানে আমি শর্টকাট লিখতেছি, তীব্রতার লেভেল যে জিনিসটা সেটাকে প্রকাশ করা হয় বিটা দিয়ে। এটাকে আমার কি করছে, লগ লিখিও না এখন, তোমরা এখন লিখলে বুঝতে পারবে না, আগে বুঝে নাও। তাহলে সেটাকে কি করছে, I এবং I0 দিয়ে ভাগ করছে। ফলাফল হিসেবে কি হয়েছে স্যার, ফলাফল হিসেবে এটা একটা ম্যানেজেবল জায়গায় চলে আসছে। যেমন এটাকে যখন এখন করবা, লগ 10⁻9 মানে হচ্ছে 9 শুধুমাত্র, বুঝতে পারছো, 9 শুধুমাত্র। তাহলে ওইটা দিয়ে আনসার হয়ে যায়। তো এই তীব্রতার লেভেলের একক কি বলছে জানো, তীব্রতার লেভেলে এটা একটা রেশিও, একক না দিলেও চলতো। কিন্তু আমি যদি ভুল না হয়ে থাকি, স্যার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিল, রাইট? সো ওনার সাথে শব্দের সাথে যেহেতু সম্পর্কিত আছে, তাই ওনার নাম অনুসারে ওই এখানে তীব্রতার লেভেলটা বেল দিছে। বেল, কোন বেল, খাওয়ার বেল না স্যার, গ্রাহাম বেলের বেলটাই হয়তো দেওয়া হয়েছে। আমি এটার স্টোরিটা 100% জানি না, আমার যতটুকু মানে আমি যতটুকু জানি, যতটুকু শুনছি, গ্রাহাম বেলের নাম থেকে এই বেল এককটা দেওয়া হয়েছে। হ্যাঁ রাখো। এবার বেল এককটা আমাদের জন্য অনেক বড়। যেমন আমার ভর পরিমাপের ক্ষেত্রে চাউল ডাউল যা আছে এগুলো পরিমাপ করতে গেলে গ্রাম এককটা অনেক ছোট হয়ে যায়। আমরা কি করছি, কিলোগ্রামে নিয়ে গেছি না, 1000 গ্রামকে মিলাই। আচ্ছা, এই পরিমাপটা করার সময় দেখা গেছে বেল এককটা একটু বড়, তাহলে এটার একটু আমার কি করতে হবে, ছোট করে নিয়ে আসতে হবে। তো নাম দিচ্ছে কি, 10 গড় যদি নিচে নামাই ফেলি তাহলে সেটা কি হয়ে যায়, ডেসিবেল হয়ে যায়। তো কোনো একটা সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে সেটা ডেসি হয়ে যায় না স্যার? 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। তাহলে 1 বেল সমান কি হবে, তাইলে এখানে যদি একটা 10 দিয়ে গুণ করে দাও তাহলে এটা কোন একক হয়ে যাবে, ডেসিবেল নাকি ডেসিবেল? হ্যাঁ, বেল নিবেন, বেল কি বেল নিবেন, এটা কিন্তু দেশি আছে এরকম, ওই ডেসিবেল না স্যার, এটা হচ্ছে ডেসিবেল। ডেসিবেল মানে কি, ডেসিবেল মানে হচ্ছে যে বেলকে ডেসি করছি, ডেসি মানে 10 দিয়ে গুণ করে যেটা করা হয়, ঠিক আছে? তোমরা মনে রাখবা, একক ছোট হলে সংখ্যা হয় বড়। এদিকে দেখো স্যার, আনুপাতিক এককগুলাতে, আগেও বলছি এটা, আনুপাতিক এককগুলাতে একক ছোট হলে সংখ্যা হবে বড়, একক বড় হলে সংখ্যা হবে ছোট। দেখো ডেসিবেল বড় নাকি বেল বড়? তাহলে ডেসিবেল কি ছোট, ছোট দেখে ওরে কি করতে হয়েছে, সংখ্যাটাকে বড় করতে হয়েছে 10 দিয়ে গুণ করে। লজিকটা মনে থাকবে, পরীক্ষা হলে ওর কনফিউশন ক্রিয়েট করে। এখন মনে হচ্ছে কিচ্ছু হবে না, বুঝছো স্যার? তাহলে এটা ডেসিবেলের সূত্র। তাহলে ডেসিবেল এককে আমরা একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে তীব্রতার লেভেলের জন্য বিটা দিয়ে 10 log I/I0। এটা দ্বারা বোঝাচ্ছি হচ্ছে তোমার এটা ডেসিবেল এককে আছে, এটা আর কিচ্ছু না। এটা দ্বারা বোঝাচ্ছি এটা আমাদের ডেসিবেল এককে আছে। বিটা ইকুয়াল টু 10 log I/I0 ডেসিবেল শব্দে, ঠিক আছে? এখানের কিছু লিমিট তোমাদেরকে বলে দেওয়া আছে, শোনো। শব্দের ক্ষেত্রে মাথার উপরে যে বিমান চলে যায় সেটা হচ্ছে তোমার কি 100 ডেসিবেল।
তীব্রতার বজ্র নির্গমন শব্দ হচ্ছে তোমার 110। কানের বেদনা দানকারী সূচনা মানে কানের মধ্যে ব্যথা দেওয়া শুরু করে হচ্ছে 120 ডেসিবেল হয়ে গেলে, ঠিক আছে। মানে স্বাভাবিক কথাবার্তা 60 ডেসিবেল, শ্রেণীকক্ষে 50 ডেসিবেল, আর রোমান্সের কথা বললে 100 ডেসিবেল, ঠিক আছে। শ্রেণীকক্ষে 50 ডেসিবেল, এগুলোর একটা কিন্তু লিস্ট আমাদের বইয়ে দেওয়া আছে, এমসিকিউর জন্য মুখস্থ করবা। বিশেষ করে যারা মেডিকেলে পরীক্ষা দিতে যাচ্ছ বাবারা, কোনো না কোনো একবার একটা না একটা আসছেই। যেমন সর্বনিম্ন শ্রাব্য শব্দ সেটা হচ্ছে 0 ডেসিবেল, সবচেয়ে কম মানে একেবারে যতটুকু তীব্রতা হওয়াই লাগবে শব্দ শোনার জন্য সেটা হচ্ছে 0 ডেসিবেল। এটা চলে আসছিল মেডিকেল অ্যাডমিশন 20-21-এ। পাতার মর্মর শব্দ 10 ডেসিবেল, এটা আসছে 10-11 সালে। তারপরে শ্রেণীকক্ষের শব্দ 50 ডেসিবেল, এই যেটা বললাম না, এটা 17-18 সালে আসছে। তারপরে কানের বেদনা সূচনকারী সেটা হচ্ছে কি 20-21 বা 21-22-এর দিকে মনে আসছে, এটা 120 ডেসিবেল। এগুলা কিন্তু গরিবের ব্যস্ততম রাস্তা, কলকারখানা কোলাহল, এগুলো একটু তোমরা দেখে নিবা, বইতে আছে। আমি কিন্তু বলে দিছি মেডিকেলে যারা পরীক্ষা দিবা একটা প্রশ্ন মাস্ট পাবা, ধরে নাও ফিজিক্সের থেকে প্রশ্ন করলে ওইটা থেকে একটা প্রশ্ন মাস্ট পাবা, 90% সম্ভাবনা। কয় পার্সেন্ট? 90%। আচ্ছা, তারপরে তীব্রতার লেভেলে, আচ্ছা তীব্রতার লেভেলে এবার একটা অঙ্ক করাবো তোমাদেরকে আমি। তীব্রতার লেভেলে এই শোনো, আমি জেনারেল অঙ্ক মান বসানো অঙ্ক করাচ্ছি না। যেমন ধরো একটা শব্দের তীব্রতা একটু আগে যেটা করছি, অর্ণব পারবো না স্যার, আমি এরকম করলে পারবো না একদমই। সো আমরা একটা যন্ত্র, তোমার বাসার টেলিভিশনের তীব্রতা tan ইনভার্স 4 দেওয়া আছে, তুমি সেখান থেকে তীব্রতা লেভেল বের করে ফেলতে পারো না কত ডেসিবেল? tan ইনভার্স 4 থেকে বের করে ফেলতে পারবে না? টেলিভিশনের তীব্রতার লেভেল কত দেওয়া আছে? তীব্রতা কত দেওয়া আছে? tan ইনভার্স 4। তাহলে এখানে tan ইনভার্স 4 বসাবা, আর এটা তোমার মুখস্থ মান কত বসাবা? tan ইনভার্স 12 বসাবা, ধূপধাপ বসিয়ে দিবা, তোমার কত পেয়ে যাচ্ছ? 80 ডেসিবেল পেয়ে যাবা। বুঝছো স্যার? এই অঙ্ক আমার করানোর দরকার আছে? করতেছি না স্যার, তোমরা প্র্যাকটিস ধরলে পারো। হ্যাঁ ওটা আমি করাই দিচ্ছি, বুঝছি, করাই দিচ্ছি। ওটার আগে আরেকটা বলতে হবে। ধরো তোমাদের বইতে, ইসাক স্যারের বইতে, আমি এটা জাস্ট কি করব, এটা জাস্ট একটু এটা হিন্ট দিয়ে চলে যাব। ইসাক স্যারের বইতে মানে প্রশ্নটা উত্তর পুরোটাই করাবো। প্রশ্ন তোমরা একটু বুঝলে বুঝতে পারবা। টেলিভিশন আছে ধরো কত ডেসিবেল? 20 ডেসিবেল। টেলিভিশন কত 20 বলছে না, কত বলছে? টেলিভিশন 80 বলছে, আর না সরি ভ্যাকিউম ক্লিনার 80 বলছে, টেলিভিশন 78 বলছে। এত ইয়া না করি আমরা স্যার। ধরো টেলিভিশন আমরা ধরো যে 70 ধরি, টেলিভিশন হচ্ছে তোমার 70 ডেসিবেল, এটা হচ্ছে টিভি। ভ্যাকিউম ক্লিনার ধরো দেওয়া আছে 80 ডেসিবেল। বাচ্চারা তোমাদেরকে তীব্রতার লেভেল এভাবে বলে দিবে দুইটা যন্ত্রের জন্য, বললে যে তাদেরকে একত্রে চালু করা হলে তীব্রতার লেভেল কত। যারা বোকা তারা বলবে স্যার 80 + 70 স্যার 150। আসলে এইভাবে হবে না। তীব্রতার লেভেলকে তুমি লিনিয়ারলি যোগ করে দিতে পারবা না, এটা একটা লগ ভ্যালু। তোমাকে কি করতে হবে জানো? তোমাকে সবার প্রথমে এই লেভেলগুলো থেকে তীব্রতা বের করে নিয়ে আসতে হবে। পারবা তোমরা তীব্রতা বের করে নিয়ে আসতে? ওই যে বিটা দিয়ে সূত্র করবা স্যার, বিটা = 10 লগ আমার এখানে I1 / I0 থেকে চট করে I1 বের করে নিয়ে আসতে পারবা না? পারবা। এটা কত আসবে? tan ইনভার্স 4 আসবে মনে হয়। 80 10⁸, 10⁸ tan ইনভার্স 12 মানে tan ইনভার্স 4 আসবে। আচ্ছা এটার ক্ষেত্রে আসবে হচ্ছে তোমার কি tan ইনভার্স কত আসবে? tan ইনভার্স 3 আসবে মনে হয়, নাকি আমি ভুল ধরতেছি স্যার? tan ইনভার্স 5 আসবে মনে হয়। 5 আসবে স্যার? হ্যাঁ 5ই তো আসবে। হ্যাঁ এটা 5 আসে না স্যার? এটা 4 আসে, এটা 5 আসে। তোমরা নিজেরা করে দেখবে, এটা I2 বলতে হবে এটার ক্ষেত্রে। সেমভাবে এখানে আমরা এটা বিটা 1 বলবো, এটা বিটা 2 বলবো। বিটা 2 এর জন্য 10 log I2 / I0। পারছো? না 70কে 10 দিয়ে ভাগ করলে 7 হয়। অ্যান্টি লগ মানে 10⁻⁴ করে, 10⁻7। 10⁻7 এর সঙ্গে 10⁻12 গুণ করো। কেমনে মুখে মুখে করতেছি, অনেকে বলতে স্যার কি আদিক করতেছে একটু বুঝাই দেন না। এদিকে দেখো, এই বিটা 2 এর মান কত বলছে? 70 বলছে। 70কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 7 হয়। 7 হয়। এই লগ যদি ওই পাশে চলে যায়
তাহলে অ্যান্টি লগ মানে 10 টু দি পাওয়ার ই টু দি পাওয়ার না, শুধু লগ মানে লন হলে ই, 10 টু দি পাওয়ার কত আসবে? 7 আসবে। এই আই নটার মান কত? 10 টু দি পাওয়ার -12। তাহলে -12 সাথে 7 যদি যোগ করি, গুণ করি 10 টু দি পাওয়ার 7, তাহলে যোগ করলে 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 5 থাকে না স্যার? পাওয়ার গুণ হলে পাওয়ার যোগ হয়ে যায় 10 ইনভার্স 5। আচ্ছা এই দিয়ে দেখো, এবারে সম্মিলিত তীব্রতা বের করব। বিমলেন্দু এদিকে দেখো তো স্যার, সম্মিলিত তীব্রতা বের করব। সম্মিলিত তীব্রতা কত আসছে? 10 ইনভার্স 4 যোগ 10 ইনভার্স 5, এটা করে দিব। কেমন স্যার? করার পরে নতুন তীব্রতা আমরা মিলিত তীব্রতার লেভেল পাবো হচ্ছে কি স্যার? লগ I/I0 বসাই দিবা, তাহলে শেষ। অঙ্ক কি বুঝাতে পারছি নাকি পারি নাই? তো আমাকে যদি সম্মিলিত তীব্রতার লেভেল বের করতে বলে, আমি তীব্রতার লেভেলে যোগ করে দিয়ে কখনো উত্তর বের করতে পারবো না। আমাকে কি করতে হবে? আমাকে তীব্রতা বের করে তীব্রতা যোগ করে সেখান থেকে আবার লেভেল বের করতে হবে। সো ইন্ডিভিজুয়াল লেভেল থেকে ইন্ডিভিজুয়াল তীব্রতা, সেখান থেকে টোটাল তীব্রতার লেভেল টু লেভেল কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কার সাথে? কার? তীব্রতার সাথে তীব্রতার সম্পর্ক। তীব্রতাগুলোকে অ্যাড করতে পারবো। এটা লগ স্কেল হওয়ার কারণে। লগ স্কেল আমরা সুবিধার জন্য করি নিজেদের। আমরা যে ভূমিকম্পের মাত্রা করি না, এটাও কিন্তু তোমার কি লগ স্কেলই। পৃথিবীর স্বাভাবিক কম্পনের সাথে হিসাব করে এটা করা হয়। এটাও কিন্তু কি লগারিদমিক স্কেলে করা হয়। এই জন্য বলে না স্যার 6 মাত্রার ভূমিকম্প আর 6.5 মাত্রার ভূমিকম্প এত পার্থক্য। বলে যে 6 মাত্রার ভূমিকম্প হলে ভাঙবে না, এটা 6.5 হলে ভেঙে গেছে গা। এত পার্থক্য হয়ে গেছে অল্পটার মধ্যে। এখানে এত পার্থক্য মানে বুঝো, এখানে 10 টু দি পাওয়ার হাফ, মানে সরি 10 টু দি পাওয়ার কত জানি বলে এটা, মানে এখানে কিন্তু বিশাল পার্থক্য। হ্যাঁ 10 টু দি পাওয়ার হাফ পরিমাণ কিন্তু পার্থক্য বিশাল। বুঝছো আমার কথা? সো এরকম কিছু জিনিসপাতি থাকে, বা 10 স্কোয়ার এরকম একটা কিছু থাকবে আর কি। তাই লিখছো স্যার? ওকে, তাহলে তোমরা এই প্রশ্নটাকে বুঝতে পারছো? তোমাদের ইসাক স্যারের বইটাতে একটু খুললেই তোমরা উদাহরণের মধ্যে এটা দেখতে পাবা। হ্যাঁ, সংখ্যাটা একটু ভিন্ন আছে, সংখ্যাটা একটু কি আছে? ভিন্ন আছে, যে দুইটা একসাথে শব্দায়িত করলে। এখন আমি ওই যে ওদের একটা পরীক্ষা নিয়েছি, আমরা আমাদের পরীক্ষার ব্যাচে এক্সাম ব্যাচে একটা পরীক্ষা নিয়েছি। সেটা কি ছিল বলো তো স্যার? এখানে কি মেশিন দিছি না, সেলাই মেশিন না? সেলাই মেশিনের দিছিলাম না, নাকি মুরগিরটা দিছি? আচ্ছা যাই হোক, কথা এই জায়গায় না। দেখো শোনো, সেলাই মেশিন কখনো চালাইতে দেখছো? ঠিক আছে, সেলাই মেশিন আমি কখনো চালাতে পারি নাই, কিন্তু আমি দেখতাম আম্মু যখন মাঝে মাঝে সেলাই করতে, আগের দিনে আম্মুর একটু শখ ছিল, শেখার চেষ্টা করছিল, অর্ধেক কিছু শিখছে আর কি। হ্যাঁ, তখন দেখলাম কট কাট 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 একটা শব্দ হয়। একটা সেলাই মেশিনের শব্দের তীব্রতার লেভেল আছে না? আসো স্যার, এবারে এই অঙ্কের টপিকটা বুঝছো? তোমরা আনসার করবে। এবার আমি বলবো, তোমরা আনসার করবা। স্যার একটা সেলাই মেশিনের তীব্রতার লেভেল হচ্ছে তোমার 30 ডেসিবেল। এখন ধরো আমার আম্মু একটা সেলাই মেশিন দিয়ে একটা বিজনেস স্টার্ট করে দিছে, বুটিক শপ। হ্যাঁ, একটা দিয়ে উনি নিজেই বুটিক শপ ছোট ছোট করে আশপাশে পরিচিতের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে সবাই বলতেছে অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। তারপরে ধরো আমার আম্মু ওই সময় কী করছিল, যে একসাথে 10টা সেলাই মেশিন নিয়ে আসছে। তারপরে আরও ভালো হচ্ছে, একসাথে 50টা সেলাই মেশিন নিয়ে আসছে। তারপরে আস্তে আস্তে 100টা সেলাই মেশিন করছে। শোনো, এবারে একটা সেলাই মেশিনের তীব্রতার লেভেল কত? এইটা। তাহলে 100টা সেলাই মেশিন, 100টি সেলাই মেশিনের একত্রের তীব্রতার লেভেল কত হবে সেটা জিজ্ঞেস করছে। একটার মান কি মান বের করবো? একটার কি বের করব? তীব্রতা বের করব, সেটাকে 100 দ্বারা গুণ করব, ওইটার লেভেল করে দিব, বাস। হ্যাঁ, এটা কেন লাগে জানো? এটা গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, শুধু সেলাই মেশিন না, যে কোনো মেশিনের কয়টা মেশিন একসাথে বসাতে পারবো। যদি 120 ডেসিবেলের উপরে চলে যায়, তাহলে ওইখানে একটা মেশিন, এতগুলো মেশিন একসাথে বসানো যাবে না, ডিস্টেন্স করে করে বসাতে হয়। বুঝছো আমার কথা? তাহলে এখানে অনেক ফ্যাক্টর আছে, আমরা আইপি রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে পড়ছি। তো বুঝছো, এগুলো যে শিখতেছো, এগুলোর ব্যবহার বুঝতে পারতেছো? পোলট্রি ফার্মে একটা মুরগির তীব্রতার লেভেল হচ্ছে 10 ডেসিবেল। ধরো কথা মুরগির বাচ্চা চক 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 করে, যে এটা
হ্যাঁ, তো এরকম 10,000 মুরগির বাচ্চা একসাথে সাউন্ড করলে কীরকম তীব্রতার লেভেল কত, মানে কতগুলো রিলের মধ্যে আসে নাকি? একটা মুরগির বাচ্চা 1,000 মুরগির বাচ্চা সাউন্ড হলে কেমন হতে পারে, শোনাতে পারে, ওই তীব্রতার লেভেল। তো তোমার 100টির জন্য আমার তীব্রতার লেভেল কেমন হবে? এই বাচ্চারা আসো স্যার, বিটা ইকুয়াল টু আমরা কি জানি 10 I ডিভাইডেড বাই I নট। তা এখান থেকে আমরা I কি পাইছি বলো তো স্যার? ও লগ লিখি না স্যার, সরি লগ। তাহলে এখান থেকে আমরা I কত পেয়ে যাব? আমাকে কেউ বলো না, এখানে আমরা I কত পেয়ে যাব? tan ইনভার্স 9 পেয়ে যাব স্যার। তোমরা হিসাব করে দেখো, tan ইনভার্স 9 পেয়ে যাব। তাহলে tan ইনভার্স 9 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে 100টার জন্য কি হবে স্যার? নতুন I প্রাইমটা কি হবে? 100I হবে, 100I হবে। দ্যাট ইজ tan ইনভার্স 7, tan ইনভার্স 7। সুতরাং 100টির জন্য স্যার তীব্রতার লেভেল কি পাবো? বিটা প্রাইম ইকুয়ালটা পাবো 10 tan ইনভার্স 7 ডিভাইডেড বাই tan ইনভার্স 12। কত হয়ে গেল? 50 হয়ে গেল না স্যার? 50 ডেসিবেল হয়ে গেল। বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? তো এখানে গুণন হয়েছে আর কি, আগে তো যোগ হতো, এখানে গুণন হয়েছে, কারণ সবগুলো একই ধরনের। বুঝছো? ইসরাত একদম সহজ প্রবলেম ছিল না স্যার, মনে হচ্ছে না স্যার? হ্যাঁ এই যে ঠিক আছে, এখন পারবো তো নাকি? টেনশন নিও না। হ্যাঁ ঠিক আছে স্যার, সরি এটা আমার ভুল। হ্যাঁ তিনটা কমন আছে শুধু? আমি আমার যতটুকু মনে পড়ে আমি অ্যাটলিস্ট পারার মতো 6টা সিকিউ দিছি, একেবারে চোখ বন্ধ করে যে পড়ালেখা করে সে 6টা সিকিউ পারবে এরকম দিচ্ছি। তো তোমার এটা যদি বাদ যায় তাহলে বাকি 5টা তো ক্যান্সেল করতে পারে কথা। আচ্ছা সমস্যা নেই, ওকে। এখন স্যার, এখন লাস্টে পড়ে থাকে স্যার স্যার বিট। এই বিট শব্দটা এক শব্দে এসে যাবে, বিট পড়াটা 1 মিনিটের মধ্যে এসে যাবে, 1 মিনিট লাগবে বিট পড়াতে। বিট, বিট মানে কি? বিট মানে হচ্ছে বিট পড়লে চ্যাপ্টারের অঙ্ক শেষ তো স্যার। বিট মানে চ্যাপ্টারের অঙ্ক শেষ, টানা তার একটা জিনিস থাকবে আর বক্কচক্রে যে সঙ্গীতের জিনিসগুলো থাকবে। বিট মানে হচ্ছে, তোমরা বিটের সংখ্যাটা একটু দেখে নিবা, স্বল্প প্রায় একই বিস্তারের স্বল্প কম্পাঙ্কের পার্থক্যের দুটি শব্দে একসাথে উপরিপাতন হইলে বিট হয়। আমরা পড়ছি না বিটের সংখ্যা পড়ছি না স্যার? বিট তো পড়ে আসছে আগে, হয়ে গেছে। কারণ বিটটা কেমনে বের করে? বিটটা কেমনে বের করে? বিট হচ্ছে তোমার কি এদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য। এই সাইরেন মানে অ্যাম্বুলেন্স সাইরেন কে কে শুনছো? ট টা ট টা করতে থাকে না স্যার? অ্যাম্বুলেন্সের সাইরেন এখানে কি হচ্ছে? একবার আপ হচ্ছে, একবার ডাউন হচ্ছে। এই যে আপ ডাউনটা কেমনে সৃষ্টি করে জানো? দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির সাউন্ড দে। ফ্রিকোয়েন্সি দুইটার মধ্যে পার্থক্য কত জানো? এক পার্থক্য, এক পার্থক্য। এই জন্য দেখবা সাইরেন 1 সেকেন্ডে একবার করে করে উপর আপ ডাউন হচ্ছে, ট ট ট টা ট টা, প্রতি সেকেন্ডে একবার একবার করে হয়। তার মানে ও বিটের পার্থক্য রাখছে কয়বার? একবার। এরকম 5 বিটের পার্থক্যে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাই ফেলি স্যার। 5 বিট পার্থক্যের বিট ডেমনস্ট্রেশন দেখাই দিই স্যার। সাউন্ড বিট বিটস সাউন্ড ডেমনস্ট্রেশন। এখানে কি দেখাচ্ছে? এই যে এটা এটা শোনো, শুনবা না, এটা শুনতে হবে, এটা দেখার কিছু না। এই শুনবা না, শুনতে হবে, এটা এটা দেখার বিষয় না। আচ্ছা আমার সাউন্ড একটু বাড়াতে হবে, তীব্রতা কম, সাবাস। কই গেল আমার? আমিও তো ভুলে গেছি এখানে কই থেকে যায় সাউন্ড আসে। হ্যাঁ সাউন্ড একেবারে বন্ধ করে দিছি, কান্তার ফাটি গেলে আমি দায়ী নাই। এটা এটা 2000 এখন 2000 হার্জ F1, F2 হচ্ছে 2005। শোনো আর একটু চিকন, এখন দুইটা একসাথে দিবে, কাঁপতেছে দেখছো? এই যে কম্পন, দিস ইজ বিট। এটা কত বিট দেখছো? 5 বার সেকেন্ডের ভিতর পি 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 করে সেকেন্ডে 5 বার কি করছে? আপডেট করছে না? এটাই 5 বিট। আমরা এরকম কয়টা বিট শুনতে পারি জানো? 10টা।
কারণ আমরা সেকেন্ডের 10/1 যেটা বলে এক কি এটা মিলি সেকেন্ড কি বলে জানি, ডেসি সেকেন্ড কি জানি বলে, আমি জানি। আরে না, 10/1 কি বলে? হ্যাঁ, যে 0.1 সেকেন্ড আর কি। 0.1 সেকেন্ডে আমরা কিছু করতে পারি, 0.1 সেকেন্ডে শব্দের পার্থক্য করতে পারি। তো 10টার বেশি হলে তুমি আর গুনতে পারবা না, বুঝছো ব্যাপারটা? তো এই জন্য তোমাদেরকে অনেক সময় বলে যে বিট শুনতে পাওয়া যাবে কি না। এই বাচ্চারা, তোমাদেরকে অনেক সময় প্রশ্ন করবে কি জানো, বিট শুনতে পাওয়া যাবে কি না। তখন কি করবা, ফ্রিকোয়েন্সি হয়তো একটা দেওয়া থাকবে আর একটা লম্বা চোরা কাজ করে বের করতে হবে, যেগুলো আগে চ্যাপ্টার শুরুতে করছো, করে বিট বের করবা, ফ্রিকোয়েন্সির পার্থক্য বের করবা। যদি 10-এর ভিতরে আসে, 10-এর কম আসে, বলবে যে বিট শোনা যাবে, 10-এর বেশি হলে যাবে না, 10-এর কম হলে শোনা যাবে, 10-এর বেশি হলে যাবে না, এটা তোমরা বলে দিবা বিট। আবার আরেকটা কাজ করে, সেটা কি জানো স্যার, সেটা হচ্ছে দুইটা তার নিয়ে এদেরকে একসাথে বাজায়, বলে দুইটা তারকে একসাথে মানে কম্পন করা হলো। হ্যাঁ, গিটারের তারকে দুইটা তার, বলে যে কি 4টি বিট উৎপন্ন হলো। কয়টা? কথা ভালো মতো বুঝো, অঙ্ক আমি কিন্তু বুঝাই দিচ্ছি, নেক্সট দিন আমরা করাবো, আগে একটু বুঝাই ফেলি, তোমাদেরকে মেন্টালি প্রস্তুত করে ফেলি। স্যার, আমরা গিটারের তারকে স্ট্রং করলে কয়টা, দুইটা তারকে একসাথে করলে আমরা কয়টা বিট পাচ্ছি? ধরো 4টা বিট পাচ্ছি। হ্যাঁ, তার মানে তাদের ফ্রিকোয়েন্সির পার্থক্য কত? 4। একজনেরটা বলে দেওয়া আছে, ধরো 256, তাহলে বাকি জনেরটা কি হবে? হয় 260 হতে হবে, না হলে 252 হতে হবে। এটাকে আমরা করবো কিভাবে জানো? এভাবে শক্তির লেভেল আঁকবো স্যার, মানে ফ্রিকোয়েন্সির লেভেল আঁকবো। 256, আরেকটা তাহলে কি 252 হবে, আরেকটা কি হতে পারে 260 হতে পারে। তাহলে আমরা কনফিউজ না স্যার কোনটা হবে, কারণ আমরা বিট থেকে যখন F2 বের করতে চাই, F2 মানে হচ্ছে F1 প্লাস মাইনাস n, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। বিটের সূত্র হচ্ছে এইটা, তাহলে বিট থেকে যদি F2 বের করতে চাই, তার মানে কি ডিফারেন্স মানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এবার তোমাকে আরেকটা কন্ডিশন দিবে, কন্ডিশনটা কি বলে, যে একটা তারের মধ্যে হালকা মোম লাগিয়ে দেওয়া হলো, সেটা আমার জানা তারও হতে পারে, অজানা তারও হতে পারে। এটা আমার জানাতারটা যেন আমাকে বি বলতেছে, অজানা তারগুলো হচ্ছে আমার এ। জানা তারে বা অজানা তারে যদি আমি কি করি, মোম লাগিয়ে দিই, ভর বাড়বে। মনে রাখবা, তারের ভর বাড়লে কম্পাঙ্ক কমে, তারের ভর কমলে কম্পাঙ্ক বাড়ে। সিরিজ কাগজ দিয়ে হালকা ঘষে ভর কমানো হইল, তার মানে কম্পাঙ্ক বেড়ে গেছে। তো এমন অবস্থায় আমাদেরকে বলবে যে হঠাৎ করে এই যে এ তারে বললো যে অজানা তার এ তারের মধ্যে হালকা করে মোম লাগিয়ে দেওয়াতে বিট বেড়ে গেল। তাহলে হালকা মোম লাগাই দিছি, হালকা মোম লাগাই দিলে এটার কি কমে যাবে স্যার? হালকা মোম লাগাই দিলে তোমরাই বলছো এটা কি হবে, কম্পাঙ্ক কমে যাবে। তাহলে কম্পাঙ্ক কমে যাবে, কম্পাঙ্ক কমাতে এখন ডিস্টেন্স কোনটাতে বাড়ছে? নিচেরটাতে না স্যার? তার মানে আমাদের ডিজায়ার কম্পাঙ্ক কোনটা ছিল? নিচেরটা ছিল। এইভাবে আমরা গ্রাফ থেকে সলভ করে ফেলবো, বুঝছো? ভাষাটা কেমন করে বলবে যে এ তারে মোম লাগানোতে বিট, মোম লাগিয়ে শব্দায়িত করলে বিট বেড়ে যায়। তার মানে মোম লাগালে কম্পাঙ্ক এখন কিসে চলে আসছে? নিচে চলে আসছে। নিচে আসাতে ডিফারেন্স কাটটা বেড়ে গেছে, নিচেরটা বেড়ে গেছে না? নিচেরটা এতটুকু থেকে এতটুকু হয়ে গেছে, উপরটা কমে গেছে। যদি কমে যায় বলে তাহলে উপরেরটা, বেড়ে যায় বললে নিচেরটা। তোমরা এটা দেখেই বুঝে ফেলবা। আর লাস্টে 2টা লাইন লিখতে হয়, সেটা কি, যেহেতু মোম লাগালে তারের ভর বাড়ে, ভর বাড়লে কম্পাঙ্ক কমে, এবং এই কম্পাঙ্ক কমার ফলে বিট যেহেতু বেড়ে গেছে, তাই অবশ্যই আমাদের কি হবে, মানে আমাদের নির্ণয় কম্পাঙ্কটা হবে হচ্ছে 252। বুঝছো ব্যাপারটা? এভাবে করে বলবা, ঠিক আছে? কি এটা হচ্ছে তোমার কি 256 জানা, বিট হচ্ছে 4টা, 2টা তারকে আমি একসাথে কম্পিত করছি, একটা তারের কম্পাঙ্ক 256। তাহলে আর আরেকটা বের করতে বলছে, বিট উৎপন্ন হয়েছে কয়টা? 4টা। তাহলে আরেকটা আইদার কি হবে, 260 হবে 4 যোগ করে, অথবা 4 বিয়োগ করে 252 হবে। তো 260 252 নিলাম। এবার আমাকে আরেকটা কন্ডিশন বলে দিচ্ছে, অজানা তারের মধ্যে আমরা হালকা মোম লাগাই দিলাম, এতে বিট বেড়ে গেছে। তাহলে অজানা তারে মোম লাগালে কম্পাঙ্ক কমে যায়। তাহলে আমার ক্যান্ডিডেট 2টাকে আমি দেখলাম, দেখে আমাকে বলো তো কমে গেলে বলছে কি, মোম লাগালে বিট বাড়ে, তো বিট বাড়ছে কোনটাতে? নিচেরটাতে। তার মানে আমার নিশ্চয় তারটা কি ছিল? 252 ছিল। টেস্ট করার উপায় হচ্ছে এটা,
বুঝছো ব্যাপারটা? এভাবে তার দিয়ে কষলেও তোমরা বের করতে পারবে না স্যার? পারবা। এভাবে তারপরে বিএডটা নিয়ে করলেও পারবে না স্যার তোমরা? বিএডটা নিয়ে করে তার ডিফারেন্সটা দেখবা, আগের সাথে নতুন ডিফারেন্স করে দেখবা, বুদ্ধি কাটাই করবা, ইনশাল্লাহ পেরে যাবা। ঠিক আছে স্যার? শোনো স্যারেরা আমার, পরশু দিন থেকে আমরা ফিজিক্স সেকেন্ড শুরু করব। এই চ্যাপ্টারের একটা ক্লাসের এক্সট্রা ক্লাস আমরা একটা শুক্রবারে দিয়ে দিব, ঈদের পরে একটা শুক্রবারে দিয়ে দিব। আমাদের বেশি কিছু করার নেই, শুধু ম্যাথমেটিক্যাল কিছু জিনিসপাতি আরেকটু দেখালে দেখাবো, ওই গান টান নিয়ে যদি একটু বলতে পারি বলবো, আর বেশি কিছু নাই। কিন্তু আমি থিওরিটিক্যাল জিনিসপত্র সবটা করে দিচ্ছি, টানাতার বাদে, টানাতার খুব একটা আসে না, টানাতার তারপরে সূত্রটা আমি তোমাদেরকে দিয়ে দিব, পরে 10 সেকেন্ড লাগবে টানাতারের। আজকে আমি আর বেশি প্রেশার দিচ্ছি না তোমাদের উপরে। মূল জিনিসটা যেটা সেটা হইলো, আমাদের মোটামুটি ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 ছাড়া সবগুলো হয়ে গেছে। চ্যাপ্টার 1টা আমি বন্ধের আগে একটা দিন ছোট্ট একটা রেকর্ড করে ফেলবো, ফাইল একটু তোমাদেরকে দিয়ে দিব, তাহলে চ্যাপ্টার 1 শেষ। ফিজিক্স ফার্স্ট পেপার আলহামদুলিল্লাহ শেষ করে দিছি। আমরা ঈদের পর পরে তোমাদেরকে ছোটোখাটো একটা কি মিষ্টি বিতরণ করে আমরা ফার্স্ট পেপার ক্লোজিং দিয়ে দিব। যেদিন ক্লোজিং ক্লাস দিব সেটা একটু শুক্রবার হলে ভালো হয়, মানে আমার জন্য ভালো হয়। জুমাবার দিন একটু নামাজ কালাম পড়ে এসে তোমাদেরকে মিষ্টি বিতরণ করে দিয়ে দিব। আমাদের ফার্স্ট ইয়ার ক্লোজিং পরশু দিন থেকে আমরা তাপগতিবিদ্যা শুরু করে দিচ্ছি। ঠিক আছে স্যার? ওকে, পরশু দিন থেকে আমরা